নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত বেনামি চিঠি। কত সামান্য তুচ্ছ ঘটনার মূল ভিত্তির ওপর কত বড় বড় ব্যাপারের প্রতিষ্ঠা হয়, তা চিন্তা করলে বিস্ময়ের অবধি থাকে না। কথিত আছে, কোনো দেশের রাজা মৃগয়া করতে যাবার মানসে ভৃত্যকে অশ্বসজ্জিত করতে আজ্ঞা দেন। ভৃত্য যখন এই কাজে ব্যস্ত ছিল, তখন তার শিশুপুত্র এসে মিঠাই খাবার জন্য মহা আবদার আরম্ভ করে। পিতা বিরক্ত হয়ে পুত্রকে চপেটাঘাত করল। এতে সেই ক্রুদ্ধ শিশু একটা বংশদণ্ড তুলে পিতার পায়ে নিক্ষেপ করল। আঘাতের যন্ত্রণায় ও মনের বিরক্তিতে ভৃত্য ভালো করে জিন কষতে পারল না। এই ত্রুটিবশত মৃগয়াকালে অশ্বপৃষ্ঠ থেকে পড়ে গিয়ে রাজার মৃত্যু হয়। পরবর্তী রাজাটি ভয়ানক অত্যাচারী হল। দেশশুদ্ধ লোক তার কুশাসনে অশ্রুপাত করতে লাগল। অবশেষে একটা ভয়ঙ্কর বিদ্রোহ উপস্থিত হল। সহস্র লোক মৃত্যুমুখে পতিত হল। শত শত গৃহ দগ্ধ হয়ে গেল। এক কথায় রাজ্যটা লণ্ডভণ্ড হয়ে গেল। এখন এত বড় একটা ব্যাপারের মূল কারণ অনুসন্ধান করতে করতে সেই সহিষ্পুত্রের সন্দেশ খাবার লোভে এসে পৌঁছতে হয়। আমাদের এই আখ্যায়িকাটিতেও একটি সামান্য ঘটনায় একটি বৃহৎ ফল ফলেছিল। বুদ্ধিহীনা বালিকার লিখিত একখানি ২-৩ ছত্র বেনামি চিঠিতে একটি মনুষ্য জীবনের গতি আশ্চর্যরূপে ভিন্ন দিকে ধাবিত হয়েছিল। যা হোক, এখন গল্প আরম্ভ করি। আজ প্রায় ২ বছর হল রামসুন্দরের বিবাহ হয়েছে, কিন্তু অহ দুর্ভাগ্য, সে এখনো পর্যন্ত একটিবারও শ্বশুরবাড়ি যেতে পেল না। সে যখন বিএ শ্রেণীর ছাত্র, তখন তার বিবাহ হয়। তখন পরীক্ষা সন্নিকট বলে জোরে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। বিবাহের কিছুদিন পরে তার শ্বশুর সপরিবারে নিজ কর্মস্থান এলাহাবাদে ফিরে যান। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী উপলক্ষে যথাসময় নিমন্ত্রণ এলো। সে বছর উত্তর পশ্চিমাঞ্চলে দারুণ গ্রীষ্ম। কলেরা ও বসন্ত সেই দিকটাতেই নিজেদের দিগ্বিজয়ের শিবির স্থাপন করেছিল। সংবাদপত্রের স্তম্ভ থেকে এই সমাচার প্রাপ্ত হয়ে রামসুন্দরের পিতা পুত্রকে শ্বশুরবাড়ি পাঠাতে আপত্তি করলেন। তারপর পুজোর ছুটির সময় আবার যথারীতি নিমন্ত্রণ এলো, কিন্তু রামসুন্দর জ্বরে পড়ল, যাওয়া হলো না। জ্যৈষ্ঠ মাসে জামাইষষ্ঠীর দিন আবার নিকটে আসতে লাগল। এবার রামসুন্দর যাবেই। এবার উত্তর পশ্চিমাঞ্চলে বেশ বৃষ্টি হচ্ছে, কোনো প্রকার রোগের উপদ্রব নেই। এবার আর রামসুন্দরের আশালতা পুষ্পিত হতে বাকি থাকবে না। কলকাতা থেকে আসবার সময় সে একখানা টাইম টেবিল সঙ্গে করে এনেছিল। সেই টাইম টেবিলখানি এখন তার বেদ, অথবা একালের এঁচড়ে পাকা ছেলেদের গীতা হয়ে দাঁড়ালো। রাত্রি 10টার সময় হুগলিতে গাড়ি চড়তে হবে। ছাড়বার পূর্বে অমুক সময় পৌঁছচ্ছি বলে এলাহাবাদে একখানা টেলিগ্রাম পাঠাতে হবে। তারপর গাড়িতে উঠে ওপরের বাঙ্কে বিছানা পেতে নিদ্রা। নিদ্রা হবে কি? গ্রীষ্মকালের রাত্রে রেলপথে ভ্রমণ কি আরামদায়ক! কি সুন্দর শীতল বায়ু! তার ওপর রজনী যদি চন্দ্রালোকিত হয়। মোকামায় গিয়ে প্রভাত হবে, তখন এক পেয়ালা গরম গরম চা, নিশ্চয়ই খুব আরাম হবে। বেলা 2টোর সময় এলাহাবাদে পৌঁছানো যাবে। ইত্যাদি প্রকারে রামসুন্দর মিস্ত্রি কল্পনার মাল মশলায় আকাশে অট্টালিকা নির্মাণ করতে ব্যস্ত রইল। কিন্তু হরি হরি, সব পণ্ড হয়ে গেল। যাত্রার অবধারিত দিনের কিছু পূর্বে রামসুন্দরের মায়ের ভয়ানক জ্বর। আর যাওয়া হলো না। আমরা রামসুন্দরের প্রতি অবিচার করব না, সে এমন কথা ভাবেনি। আমি যাত্রা করলে পর তখন মার জ্বর হলো না কেন, অথবা আমার যাত্রা করবার দিন আরও কিছু পূর্বে ধার্য হয়নি কেন। সে প্রাণপণে জননী দেবীর সেবা করল। শ্বশুরবাড়ি যাওয়া হলো না। এর দরুন কোনো ক্ষোভ, কোনো অসন্তোষ তার মনে স্থান পেল না। রামসুন্দরের মা আরোগ্য লাভ করলেন। গ্রীষ্মাবকাশ ফুরিয়ে এলো। এখন রামসুন্দর আইন পড়ছিল।
বাক্স বিছানা পুস্তকাদির তল্পি বেঁধে পুনরায় কলকাতা যাত্রা করল। কলেজে তার সহপাঠী বিবাহিত বন্ধুরা এসে নিজের নিজের শ্বশুরবাড়ির গল্প ফাঁদল। রামসুন্দর তাদের গল্পে নিজের কোনো অভিজ্ঞতা যোগ করতে পারল না। মাঝে মাঝে বিদ্রূপের বাণ এসে তার মাথায় পড়তে লাগল। সে মুখটি চুন করে অত্যন্ত মনোযোগের সঙ্গে ছুরির অগ্রভাগ দিয়ে পেন্সিলের মস্তকে নিজের নামের আদ্যক্ষরটি খোদিত করে সময় কাটাল। এবছর রামসুন্দরের আইন পরীক্ষা। পুজোর ছুটির পূর্বে বাড়িতে লিখে পাঠালো, পরীক্ষা নিকট, পড়াশুনোর চাপ অত্যন্ত অধিক, এবার বাড়ি যাইব না। রামসুন্দরের জননী এতে প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু তার সে আপত্তি টিকল না। ছুটিতে রামসুন্দরের মেষের বাসার সকলে নিজের নিজের গৃহে গমন করল। রামসুন্দর একা হয়ে পড়াশুনো করতে লাগল। 2-4 দিন এভাবে কাটলে একদিন ভোরবেলার নিদ্রাভঙ্গের পর বিছানায় পড়ে হঠাৎ তার মাথায় একটা মতলবের আবির্ভাব হলো। একবার এই ফাঁকে এলাহাবাদ শহরটা দেখে এলে হয় না? সেদিন সকালে তার পড়াশুনো কিছুই হলো না, কেবল যাব কি যাব না এই ভাবনায় মগ্ন রইল। অবশেষে যাবার পরামর্শই স্থির করল। আহার আনতে বাজারে বেরিয়ে স্ত্রীর জন্য নানা প্রকার সাবান, চিরুনি, এসেন্স, সুগন্ধি তেল, লতা পাতা, ফুল আঁকা চিঠির কাগজ ও খাম, 2-1খানি গল্পের ও কবিতার বই এবং আরও কত কি সব আমাদের স্মরণ নেই ক্রয় করল। সন্ধ্যার পর হাওড়ায় গিয়ে যাত্রা করবার সংবাদ এলাহাবাদে টেলিগ্রাম করে ডাকগাড়িতে আরোহণ করল। যথাসময় রামসুন্দর এলাহাবাদে পৌঁছেছে। তার শ্বশুর স্বয়ং স্টেশনে সাদর সম্ভাষণে প্রাণাধিক জামাতাকে গৃহে নিয়ে গিয়েছেন। রামসুন্দরের শ্বশুরের নাম নিমাইবাবু। সেকালের অনেক লোকে নিজের নাম অদ্ভুত রকমে ইংরেজিতে বানান করে থাকেন। ইনিও নিজের নাম NEMYELOLL এমনভাবেই লিখতেন। নিমাইবাবু বাল্যকালে মিশনারি স্কুলে পড়তেন, কিঞ্চিত সাহেবী ধরনের লোক। স্টেশনে গাড়ি থেকে নেমে রামসুন্দর হ্যাটকোটধারী শ্বশুরকে প্রথমে চিনতেই পারেনি। বিবাহের রাত্রে তাঁকে নামাবলী গায়ে দিয়ে কন্যা সম্প্রদান করতে দেখেছিল কিনা। তারপর চিনতে পেরে যখন তাকে প্রণাম করতে উদ্যত হল, তখন তিনি তাকে বাধা দিয়ে শেক হ্যান্ড করলেন। নিমাইবাবু ইংলিশ ডিনারের ভয়ানক পক্ষপাতী। মোগল ডিশগুলির প্রতিও তার আন্তরিক অনুরাগ অল্প ছিল না, কিন্তু তার সাহেবিয়ানা বন্ধু সমাজে ও বৈঠকখানায় অন্তঃপুরে তা মোটেই প্রশ্রয় পেত না। সেখানে তিনি যতক্ষণ থাকতেন জুজুটি হয়ে থাকতেন। রামসুন্দর নতুন শ্বশুরবাড়িতে এসে খুব আমোদে দিন কাটাচ্ছে। তার স্ত্রীর কোনো সহোদর বা সহোদরা ছিল না, কিন্তু খুঁড়তুতো ও পিস্তুতো 1টি 2টি 3টি শ্যালিকারত্ন সমস্ত দিন তাকে খেলার পুতুল করে তুলল। এই 3টির মধ্যে বড়টির সম্প্রতি বিবাহ হয়েছিল। অন্য 2টির মধ্যে একটি দুধে দাঁত ভাঙতে আরম্ভ করেছিল, অন্যটির মাথায় একগাছিও চুল ছিল না। সম্প্রতি রোগশয্যা থেকে উঠে তার এই বিপত্তি ঘটেছিল। রামসুন্দরের বড় শালিকাটি চিরদিনই বাংলাদেশের বাইরে, তথাপি তার সংবাদ পেতে বাকি ছিল না যে ভগ্নিপতির সঙ্গে ঠাট্টা তামাশা করতে হয়। অতএব সে এই কর্তব্যভার নিজের মাথায় গ্রহণ করতে নিমেষমাত্রকাল বিলম্ব করল না। ছোট বন্ধুটিকে নিয়ে সে একটি ফৌজ গঠন করে রামসুন্দরের ভগ্নিপতিত্ব দুর্গে অবিশ্রান্তভাবে আক্রমণ আরম্ভ করল। পানের ভিতর সুপারির পরিবর্তে কয়লার গুঁড়ো ভরে দিয়ে, জলের গ্লাসে লবণ মিশিয়ে দিয়ে, আলতাগুলে চা করে দিয়ে, রুমালে বাঁধা পোর্টমেন্টের চাবি হরণ করে নিয়ে, এমনকি জুতো এক পাটি পর্যন্ত লুকিয়ে রেখে রামসুন্দরকে ব্যতিব্যস্ত করে তুলল। পরিবারস্থ একটি সুরসিকা পরিচিত তাবৎ দম্পতির নামে ছড়া বেঁধেছিলেন। রামসুন্দরও তার পত্নীর নামেও বেঁধেছিলেন। সেই ছড়াটি 3 জনের সমস্বরে আবৃত্তি করে কিছুতেই ক্লান্তি মানল না। শ্রোতাদের কৌতূহল নিবারণার্থ এই ছড়াটি এখানে বলছি। বেলফুলের গড়ে মালা, রামসুন্দরের সুরবালা। এই কাহিনীর অন্যান্য কবিতায় তার আরও অদ্ভুত রচনা শক্তির পরিচয় পাওয়া যায়। জগতের হিতার্থে তার 2-1টি নমুনা প্রকাশ করলাম। আমার কি হইল,
অক্ষয়ের শৈল, আমি কি হয়েছি কালা, জ্যোতিষের নগেন্দ্র বালা। এইভাবে জ্বালাতন হয়ে রামসুন্দর তার বড় শালিকাটিকে বিরক্ত করবার এক অভিনব উপায় অকস্মাৎ আবিষ্কার করে ফেলল। এই বালিকাটির নাম চিরদিনই ডেমি ছিল, কিন্তু বিবাহের পর থেকে সে হঠাৎ ইন্দুবালা হয়ে গিয়েছে। এই নতুন নাম পুরনো মেয়েটিকে মানিয়ে নেবার জন্য বাড়ির লোকেরা প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদাই তাকে ইন্দুবালা বলে ডাকতেন। রামসুন্দর তাকে দুই একবার ডেমি বলে ডাকল। তাতে ইন্দুবালা কিঞ্চিত ক্রোধের সঙ্গে আপত্তি জানালো। রামসুন্দর আর ছাড়বে কেন? সে তাকে ক্রমাগত ডেমি বলতে লাগল। এতে সেই দাঁত পড়া মেয়েটির পূর্বস্মৃতি জেগে উঠল। সে এবং তার অনুকরণে সেই ছোট মেয়েটি ডেমি ড্যাম ডেমি এই পুরনো বিস্মৃত পায় খ্যাপানটি সুর করে উচ্চস্বরে বলতে বলতে বাহু তুলে তাণ্ডব নৃত্য আরম্ভ করল। কণ্টকে নৈব কণ্টকং এই নীতিবাক্যের সার্থকতা দেখে রামসুন্দর মনে মনে অত্যন্ত আনন্দ অনুভব করল। ইন্দুবালা প্রথম প্রথম অন্তঃপুরে গিয়ে নালিশ করতে লাগল, কিন্তু সেখানে ধর্মাধিকরণেরা হেসে এই মোকদ্দমা ডিসমিস করতে লাগলেন। এতে বালিকার অভিমান অত্যন্ত বেড়ে উঠল। সে কেঁদে ফেলল। তাতে রামসুন্দর কিছু অপ্রস্তুত হয়ে পড়ল। সেদিন গেল, পরদিন আবার এই অভিনয়ের সূত্রপাত হল। আর কিন্তু ডেমি অন্তঃপুরে নালিশ করতে গেল না। সে কিছুদিন পূর্বে একখানি গল্পের বইতে পড়েছিল, কোনো লোক তার শ্বশুরবাড়িতে অবস্থান করতে করতে বিলাত পালিয়ে যাওয়ার আয়োজন করে। তার পিতামাতা তা জানতে পেরে সময় মতো এসে তাকে গ্রেপ্তার করেন। এই ঘটনা উপলক্ষে জামাইবাবুর নাকালের শেষ থাকেনি। ইন্দুবালা ভেবে চিনতে ঘরে খিল বন্ধ করে এক টুকরো কাগজে বাম হাতে লিখল, তোমার ছেলে বিলাত পালিয়ে যাওয়ার আয়োজন করছে, সাবধান। এই কাগজখানি খামে ভরে রামসুন্দরের পিতার নামে ঠিকানা দিয়ে দাসীর হাতে ডাকঘরে পাঠিয়ে দিল। চিঠি তৃতীয় দিবসে বেলা 10টার সময় রামসুন্দরের পিতার হস্তগত হল। রামসুন্দরের পিতার নাম হরিবল্লভ বাবু। লোকটি সম্পূর্ণ সেকালেরও নন, একালেরও নন। সামান্য ইংরেজি জানেন। বয়স 50। পূর্বে কোথাকার নীলকুঠিতে চাকরি করতেন। শোনা যায় সে কাজটিতে তার বেশ 2 পয়সা ছিল। এই 2 পয়সা সম্বন্ধীয় কি গোলযোগে বাধ্য হয়ে তাকে কর্মত্যাগ করতে হয়। এখন বাড়িতে বসে বিষয়কর্ম দেখছেন। পৈতৃক ও সোপার্জিত জমিদারি সম্পত্তির আয় থেকে সংসারটি বেশ চলে যায় এবং কোম্পানির কাগজের সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পেতে থাকে। হরিবল্লভবাবু বৈঠকখানার ঘরে বসে ঘোষেদের কন্যা বিবাহের একটা ফর্দ করে দিচ্ছিলেন। এমন সময় এই চিঠিখানি তার হাতে পৌঁছল। খুলে পাঠ করে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তৎক্ষণাৎ অন্তঃপুরে প্রবেশ করে এই সংবাদ গৃহিণীকে জানালেন। তিনি তো তা শুনে ক্রন্দন আরম্ভ করলেন। দেখতে দেখতে পাড়াময় কথা রাষ্ট্র হয়ে পড়ল। প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন অনেকগুলি এসে উপস্থিত হলেন। সকলেই বৃদ্ধকে পরামর্শ দিলেন, আর ক্ষণমাত্র বিলম্ব করা উচিত নয়। কলকাতায় গিয়ে যাতে ছেলেকে পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। তৎক্ষণাৎ পালকি বেয়ারা ডাকতে লোক ছুটল। আধ ঘন্টার মধ্যে সমস্ত প্রস্তুত। রামসুন্দরের পিতা অস্নাত ও অভুক্ত অবস্থাতেই যাত্রা করতে প্রস্তুত হয়েছিলেন। পাড়ার ভদ্রলোকদের অনুরোধে তার হতে পেল না। হরিবল্লভবাবু গৃহদেবতাকে সজল নেত্রে ভক্তিভরে প্রণাম করে কলকাতা যাত্রা করলেন। গৃহিণী বিশেষ করে বলে দিলেন, যদি মা কালী মা দুর্গার ইচ্ছায় এখনো সে বিলাত না গিয়ে থাকে তবে যেন তাকে বাড়িতে আনা হয়। আর ছাই ইংরেজি পড়ে কাজ নেই, বামুনের ছেলে ঠাকুর পুজো করে খাবে। হরিবল্লভবাবু কলকাতায় পৌঁছে রামসুন্দরের বাসা খুঁজে বের করলেন। দরজায় চাবি বন্ধ। পাশে একটি মুসলমান দোকানদার ছিল। সে বলল, ছুটিতে সব বাবুরাই চলে গিয়েছেন, কেবল একটি বাবু ছিলেন, কদিন থেকে তাকেও দেখতে পাচ্ছি না। বৃদ্ধ হরিবল্লভবাবু 2 চোখ ছলছল করতে লাগল। ছেলে যে বিলাত গিয়েছে এ বিষয়ে তার কিছুমাত্র সন্দেহ রইল না। এমনটা যে হবে তা কি কখনো তিনি স্বপ্নেও ভেবেছিলেন? এত কাল বুকের রক্ত দিয়ে যাকে পোষণ করেছেন, সে তার এই বৃদ্ধ দশায় বুকে শেল মেরে বিলাত চলে গেল। ভাবলেন,
আর কি সে বেঁচে থেকে ফিরে আসবে? যদি ফিরে আসে তবে জাতিচ্যুত সমাজচ্যুত হয়ে আসবে। তাকে আর ঘরে রাখতে পারবো না। শ্রাদ্ধের পর্যন্ত সে অধিকারী থাকবে না। হয়তো একটা খ্রিস্টানিকে বিবাহ করে আসবে। এমনও তো অনেক লোকে করেছে। সবই ইংরেজি শিক্ষার দোষ বলে মনে হতে লাগলো। ভাবলেন, রামসুন্দর যখন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেই সময় গ্রামের স্কুলে যে মাস্টারিটা জুটেছিল তা করতে দিলে কলকাতায় এসে কুসঙ্গে পড়ে ছেলেটি খারাপ হতো না। বাসার দরজার বাইরে দুধারে যে ইষ্টক নির্মিত দুটি বসবার স্থান আছে, সেইখানে বসে বৃদ্ধ ব্যথিত মনে এই সমস্ত চিন্তা ও অশ্রুপাত করতে লাগলেন। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। তখন উঠে ধীর পায়ে আশ্রয়ের সন্ধানে বের হলেন। তাঁর এক বাল্যসখা জীবনকৃষ্ণবাবু হাইকোর্টে ওকালতি করতেন। বাসা বাগবাজারে। তাঁরই কাছে যাবার জন্য প্রস্তুত হলেন। বন্ধুর সঙ্গে বন্ধুর অনেক কালের পরে সাক্ষাৎ হল। পরস্পর কুশল প্রশ্নাদি জিজ্ঞাসার পর হরিবল্লভবাবু নিজের বিপদের কাহিনী আদ্যপান্ত বিবৃত করলেন। জীবনকৃষ্ণবাবু সমস্ত শুনে নীরবে কিছুক্ষণ চিন্তা করলেন। পরে বললেন, আচ্ছা, এই বিলাত যে গেল টাকা পেল কোথায়? হরিবল্লভবাবু বললেন, টাকা কোথায় পেল তা তো আমিও কিছুই বুঝতে পারছি না। জীবনকৃষ্ণ বললেন, বিলাত যাওয়া তো মুখের কথা নয়, বিস্তর টাকার প্রয়োজন। তাছাড়া সেখানে তো অবশ্য পড়তে গিয়েছে, সেখানে তার খরচ যোগাবে কে? এই কথাটা শুনে হরিবল্লভবাবু যেন কতকটা আশ্বস্ত হলেন। তখন তার মনে হলো এর ভেতর নিশ্চয়ই কিছু গোলযোগ আছে। পকেট থেকে বেনামি চিঠিখানা বের করে জীবনকৃষ্ণবাবুর হাতে দিলেন। জীবনকৃষ্ণ চিঠিখানি টেবিলের ওপর রেখে দেরাজ থেকে চশমাটি বের করলেন। বাতিটা একটু উজ্জ্বল করে দিয়ে চশমাটি সাবরের চামড়ায় বেশ করে মুছলেন। চশমা পরে উকিলোচিত গাম্ভীর্যের সঙ্গে পত্রখানি অত্যন্ত সাবধানে পাঠ করলেন। জিজ্ঞাসা করলেন, এ হাতের লেখা কার? তা তুমি কিছু আন্দাজ করতে পারো? অবশ্য বাঁ হাতে লেখা। হরিবল্লভবাবু না উত্তরসূচক শিরশ্চালন করলেন। আরও কিছুক্ষণ গেল। জীবনকৃষ্ণবাবু বললেন, ছেলের বিবাহ দিয়েছিলে এলাহাবাদে, না? হরিবল্লভবাবু বললেন, হ্যাঁ, কেন বলো দেখি? জীবনবাবু উত্তর দিলেন, হ্যাঁ, পত্র এলাহাবাদ থেকে এসেছে, এই দেখো এলাহাবাদের ছাপ রয়েছে। হরিবল্লভবাবু সাগ্রহে বললেন, তবে তো সে নিশ্চয়ই এলাহাবাদেই গিয়েছে। জীবনবাবু ভ্রুকুঞ্চিত করে বললেন, শোনো, হয়তো এ চিঠির কথা সর্বৈব মিথ্যা, কোনো লোকের দুষ্টমি। কিন্তু তথাপি রামসুন্দর হঠাৎ বাসা ছেড়ে নিরুদ্দেশ হয়ে কোথায় চলে গেল তার মীমাংসা হয় না। নয়তো সে বিলাত যাবার বাস্তবিকই আয়োজন করেছে। পত্রে কথা বৌমাকে লিখে থাকতে পারে, কিংবা হয়তো এই মুহূর্তে সে এলাহাবাদেই অবস্থান করছে। হরিবল্লভবাবু প্রস্তাব করলেন, তবে এলাহাবাদে টেলিগ্রাম করে দিই, যাতে সে না যেতে পারে। জীবনবাবু বললেন, পূর্বে সংবাদ নেওয়া প্রয়োজন যে সে এলাহাবাদে আছে কিনা। হরিবল্লভবাবু তাই উচিত বিবেচনা করলেন। বললেন, যদি এলাহাবাদে থাকে তবে আবার টেলিগ্রাফ করে দেব যাতে বিলাত না যেতে পারে, এবং কালকের ডাকগাড়িতে আমি স্বয়ং এলাহাবাদে গিয়ে ছেলেকে ফিরিয়ে আনব। তৎক্ষণাৎ নিমাইবাবুকে আর্জেন্ট টেলিগ্রাম প্রেরিত হল। রামসুন্দর ওখানে আছে কিনা এবং কেমন আছে। জীবনকৃষ্ণ বললেন, যদি সে বাস্তবিকই বিলাত যাওয়ার ইচ্ছা করে থাকে তবে পথের মাঝে এলাহাবাদ, ওখানে না হয়ে কখনোই যাবে না। আজকালকার ছেলে কিনা, যদি এখনো না গিয়ে থাকে তবে আবার টেলিগ্রাফ করে এলাহাবাদে তাকে আটক করানো যাবে। আর যদি কোনো উপায় জাহাজের ভাড়া সংগ্রহ করে যাত্রা করে থাকে তবে তার পড়বার খরচ তোমাকে জোগাতে হবে। অদৃষ্টে থাকে তো ছেলেটা মানুষ হয়ে আসবে।
তখন রাত্রি 9টা বেজে গেছে। জীবনকৃষ্ণবাবুর বারংবার অনুরোধে হরিবল্লভবাবু হাত পা ধুয়ে সন্ধ্যার্চনায় মনোনিবেশ করলেন। আহারাদি শেষ হতে 11টা বেজে গেল। এই সময় এলাহাবাদ থেকে উত্তর এলো, রামসুন্দর এখানে আছে, ভালো আছে। বৃদ্ধ হরিবল্লভ এ সংবাদ পেয়ে আনন্দের অশ্রুধারা রোধ করতে পারলেন না। জীবনবাবুর হাতটি ধরে বললেন, ভাই, তুমি আজ আমার প্রাণদান দিলে। আজ আমার যে উপকার করলে তা আমি এ জন্মে বিস্মৃত হতে পারবো না। ঈশ্বর তোমাকে ধনে পুত্রে লক্ষ্মীশ্বর করুন। জীবনকৃষ্ণ হেসে বললেন, আমি আর তোমার উপকারটা কি করলাম? হরিবল্লভবাবু বললেন, বিলক্ষণ, তুমি না পরামর্শ দিলে ওই সব বুদ্ধি কি আমার পাড়া গিয়ে মাথায় প্রবেশ করত? তৎক্ষণাৎ দ্বিতীয়বার এলাহাবাদে আর্জেন্ট টেলিগ্রাফ প্রেরিত হল, রামসুন্দর বিলেত পালিয়ে যাবার আয়োজন করছে, তাকে আটক করো, আমি আসছি। এরপর দুই বন্ধু রাত্রের মতো পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে শয্যাশ্রয় গ্রহণ করলেন। মানসিক উৎকণ্ঠাবশত সমস্ত রাত্রি হরিবল্লভবাবুর নিদ্রা হল না বললেই চলে। পরদিনের প্রভাতটি বড় সুন্দর হয়ে এলাহাবাদ শহরে দেখা দিয়েছে। পূর্বদিনের মেঘ ও বৃষ্টি একেবারে অন্তর্হিত। রামসুন্দর প্রাতর্ভ্রমণের পর ফিরল। তখন বেলা 3টে হবে। বৈঠকখানার ঘরে প্রবেশ করে দেখল তার শ্বশুরমশাই সেইমাত্র চা পান শেষ করে আরামকেদারায় বসে চুরুট সেবা করছেন এবং একখানি সংবাদপত্র পাঠ করছেন। রামসুন্দর তার কাছে চেয়ারটিতে উপবেশন করল। জামাতাকে দেখে নিমাইবাবু সংবাদপত্রখানি টেবিলে রেখে দিলেন। চোখের চশমাটি ঠিক করে নিয়ে চুরুটটি দাঁতে দংশন করে ইংরেজি ভাষায় বললেন, তুমি বিলাত যাবার ইচ্ছা করেছ? বেশ, অতি উত্তম কথা। রামসুন্দরের মর্ম বুঝতে না পেরে বোকার মতো চেয়ে রইল। নিমাইবাবু নিজের জামাতার ভাবী পদগৌরব কল্পনায় সূচিত করে হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন এবং সেই উচ্ছ্বাসে কেবল ইংরেজি কথাই বলতে লাগলেন। আমরা তার বঙ্গানুবাদগুলি প্রকাশ করলাম। জামাতাকে নিরুত্তর দেখে নিমাইবাবু বললেন, আমার কাছে আর লুকাও কেন, আমি সকলেই জানতে পেরেছি। তুমি যে বিলাত যাবার কল্পনা করেছ তাতে আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। তুমি খরচের কি বন্দোবস্ত করেছো জানি না, হয়তো বিলাতে পৌঁছে পিতাকে সংবাদ দিলে তিনি খরচ না দিয়ে থাকতে পারবেন না, এই ভেবেছ। তা এমন কেউ কেউ করেছে শুনতে পাই। তোমার পিতা দায়ে পড়ে তোমাকে খরচ যোগাবেন সত্য, কিন্তু তোমার আচরণে তিনি দুঃখিত রুষ্ট হবেন। তাতে কাজ নেই, আমি তোমার সমস্ত খরচের ভার নিলাম। রামসুন্দর এ সমস্ত কথা শুনে অবাক হয়ে রইল। আকাশ পাতাল ভেবে কিছুই ঠিক করতে পারল না। প্রথমে মনে হয়েছিল শ্বশুর বুঝি পরিহাস করছেন, কিন্তু বিশেষ মনোযোগ দিয়ে দেখে তার মুখে কথাবার্তার ভঙ্গিতে সে ভাবের কণিকামাত্র লক্ষিত হল না। উত্তরে সে যে কি বলবে কিছুই ঠিক করতে পারল না। নিমাইবাবু উত্তরের অপেক্ষা না করে আবার বলতে লাগলেন, তোমরা এই নব্য সম্প্রদায়েরা শ্বশুরের টাকা নিতে নিতান্ত নারাজ, তা আমি জানি। আমাদের সময়ে এমন ছিল না। আমাদের শ্বশুর মশাইরাই আমাদের খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে চাকরি করিয়ে দিয়েছিলেন। তিনি না করলে তো আমি এতদিন থাকতাম কোথায়? আর আমার একটি মাত্র কন্যা, আমার যা কিছু আছে তা ভবিষ্যতে তোমারই হবে। তুমি আমার নিজের টাকায় বিলাতের ব্যয় নির্বাহ করো। আজকাল যেদিন পড়েছে তাতে এখানে থেকে আর কিছুই হয় না, সুতরাং মনে কোনো প্রকার দ্বিধাভাব করো না। তখন রামসুন্দর মনে করল, বাহ, এ তো দেখছি ব্যাপার মন্দ নয়। শ্বশুরের অর্থে যদি একটা কেষ্টবিষ্টু হয়ে আসতে পারা যায়, তবে সে সুযোগ ছাড়ে এমন হস্তিমূর্খ কে আছে? প্রকাশ্যে সাহস করে গম্ভীরভাবে বলল, আমি বিলাত যাব আপনি কেমন করে জানলেন? নিমাইবাবু পকেট থেকে টেলিগ্রাম দুখানি বের করে হাসতে হাসতে রামসুন্দরের হাতে দিলেন। রামসুন্দর সেই দুটি আদ্যপান্ত নিরীক্ষণ করে ভাবল, আর কিছুই নয়, বাবা কোনো কাজ উপলক্ষে কলকাতায় এসে আমাকে দেখতে পাননি,
অনুসন্ধান করেছেন, কেউ তাকে মিথ্যা কথা বলে একটু মজা দেখছে। বাল্যকাল থেকে আমার বিলাত যাবার ঝোঁক, তা তিনি অবগত আছেন, সেই জন্য এই কথা সহজেই বিশ্বাস হয়েছে। যা হোক, তিনি নিশ্চয়ই আমাকে ধরতে আসবেন, সুতরাং কাল বিলম্ব করা উচিত নয়। শ্বশুরকে বলল, বাবা এতে রাগ করবেন, মা কাঁদবেন, এমন কাজ করা কি আমার উচিত? নিমাইবাবু যেন উত্তেজিত স্বরে বললেন, আহা, কোন পিতা কোন সন্তানের ওপর রাগ না করেন? আর কান্না তো স্ত্রীলোকের স্বাভাবিক ধর্মই। তোমার পিতা এখানে এলে তাকে আমি ভালো করে বুঝিয়ে বলবো আমি তোমায় পাঠিয়েছি, তোমার এতে কোনো দোষ নেই, বরং প্রথমে তুমি অসম্মত ছিলে। আর তার সঙ্গে ওই সুরবালাকে পাঠিয়ে দেব। তোমার মা বধূকে পেয়ে পুত্র বিচ্ছেদ শোকে সান্ত্বনা করবেন। যখন তুমি মনে জানছো এ কাজ গর্হিত নয়, এর ভাবি ফল সর্বাংশে শুভই হবে, আর তখন একটু আধটু অসুবিধে ও সেন্টিমেন্টালিটির জন্য এই কাজ হারানো নিতান্ত বোকামি। এই পর্যন্ত বলে অল্প হাসির ভূমিকার সঙ্গে বললেন, আর তোমার ওপর তোমার সেই পিতার অপেক্ষা আমারই অধিকার বেশি, কারণ আমি হলাম ফাদার ইন ল, আমি তোমার আইনসঙ্গত পিতা। এই বলে তিনি হো হো করে উচ্চহাস্য করলেন এবং নির্বাপিত চুরুটটি পুনর্বার প্রজ্বলিত করে স্বচ্ছন্দ মনে সতেজে ধূমপান করতে লাগলেন। সেই দিন বিকালে 2-3 ঘণ্টা কাল রামসুন্দর শ্বশুরের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে পোশাক পরিচ্ছদ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য কিনে ফেলল। সন্ধ্যার পর এক পরিচিত সাহেব ব্যারিস্টারের কাছে নিমাইবাবু তাকে নিয়ে গেলেন। তাঁর কাছে বিলাতে বাস করা সম্বন্ধে নানা প্রকার উপদেশ এবং কয়েকখানি পরিচয়পত্র পাওয়া গেল। জাহাজে স্থান রাখবার জন্য বোম্বাইয়ে টেলিগ্রাফ করা হলো। সেই দিন রাত্রেই 3টার মেল ট্রেনে রামসুন্দর সাহেব সেজে যাত্রা করল। কোনরূপ বিদ্রোহ শঙ্কায় এই সংবাদ অন্তঃপুরে প্রচারিত হল না। নিমাইবাবু গৃহিণীকে বড়ই ভয় করতেন। মেয়েরা জানলেন রামসুন্দর কলকাতায় ফিরে গেছে। কিন্তু পরদিনই হরিবল্লভবাবু এসে উপস্থিত হলেন। তখন সকল কথা ফাঁস হয়ে গেল। কিছুক্ষণের জন্য অন্তঃপুরে বিলক্ষণ কোলাহল উত্থিত হল। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি, ইন্দুবালা এই ব্যাপার সম্বন্ধে একটি কথাও বলেনি। সুখের বিষয়, হরিবল্লভবাবুকে ঠান্ডা করতে বিশেষ কষ্ট পেতে হল না। বেয়াই তার পুত্রের জন্য অত টাকা খরচ করতে প্রস্তুত হয়েছেন, বেয়াইয়ের উপর রাগ করা অসম্ভব হয়ে পড়ল। বিশেষত নিমাইবাবু এবং তার বন্ধুরা বৃদ্ধকে ভালো করে বোঝালেন, বিলাতে প্রবাসকালে অথবা পথে কোনো বিপদ সম্ভাবনা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কত লোক যাচ্ছে ইত্যাদি। পূর্ব পরামর্শ মতো সুরবালাকে তাঁর সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো। উপসংহার: আমরা গল্প লেখকরা বিধাতার বরে অনেক অসাধ্য সাধন করতে পারি বটে, কিন্তু আমাদেরও ক্ষমতার একটা সীমা নির্দিষ্ট আছে। বিলাত ফেরত ব্যক্তিগণ আমাদের গল্পের বিষয়ভূত হলে তাঁদের মিস্টার ছাড়া অন্য কিছু বলা আমাদের সেই ক্ষমতা সীমার অতীত। মিস্টার রামসুন্দর বিলাত থেকে ফিরে এলাহাবাদে হাইকোর্টে ব্যারিস্টারের ব্যবসা আরম্ভ করেছেন। 2 বছরেই বেশ পসার জমে গিয়েছে। পিতামাতা পুত্রের সম্পদে তার পূর্বকৃত অপরাধ বিস্মৃত হয়েছেন। একটা জাঁকালো রকমের প্রায়শ্চিত্ত ক্রিয়ায় সমাজও রামসুন্দরকে মার্জনা করেছে। আপাতত মার্জনা করেছে বটে, কিন্তু কন্যার বিবাহের সময় কোনো গোল উঠবে কিনা বলা যায় না। রামসুন্দর দেশের বাড়িতে চাবি বন্ধ করে পিতামাতাকে মাঝে মাঝে নিয়ে আসেন, কিন্তু এখানে অত্যন্ত গরম বলে তাঁরা বেশি দিন থাকতে চান না। একটা বেনামি চিঠি যে তার বিলাত যাওয়ার মূল সূত্র, তার রামসুন্দর অনেকদিন পরে জানতে পেরেছে, কিন্তু কে যে তার লেখক বহু চেষ্টাতেও আবিষ্কার করতে পারেনি। আমাদের শ্রোতাদের প্রতি ইন্দুবালার বিশেষ অনুরোধ, যদি কখনো তাঁরা নিমন্ত্রণ সমাজে তার সুরদিদির সঙ্গে মিলিত হন, তবে যেন কথায় কথায় এটা প্রকাশ করে না ফেলেন।